আমাদের খুব বেশি পরিবর্তন হয়নি। ইউনূসের যে সংস্কার সেটা আর কিছুই নয়, এটা দুটো কাজ করছে। একটা হচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দ্বন্দ্ব সংঘাত হয়ে তারা যদি একটা শোষণমূলক ব্যবস্থা চাপিয়ে রাখতে পারে, এরই একটা প্রচেষ্টা। কিন্তু দুর্ভাগ্য, শাসক শ্রেণী বিভিন্ন দল থাকে, তাদের মধ্যে মারামারি কাটাকাটি হয়, এইটা আমরা দেশে চলছে। তারপরেও আউটকাম একটা নির্বাচন। আমরা জানি না এই নির্বাচন হবে কিনা বা কি হবে বা কতটুকু মারামারি হবে, কতটুকু রক্তপাত হবে, তো এটা ঠিক এদেশের মানুষের মুক্তি আসবে না। এই হচ্ছে ব্যাপার। তো আমরা এভাবে ইতিহাস দেখতে পারি। আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা অধিকারের কথা বলি, আমাদের মনে যে অভ্যুত্থানটা পরিণত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এখন ক্ষমতা দখলের একটা মারামারিতে, একটা কামড়াকামড়িতে, একটা সংঘাতে। অর্থাৎ অভ্যুত্থানকে রূপ দেওয়া হয়েছে নির্বাচনে, এবং তাহলে অভ্যুত্থান পরিণত হয়েছে নির্বাচন এবং অভ্যুত্থানকে শেষ করে দেওয়া হয়েছে। এটা আসলে আলটিমেট আউটকাম। এবং আমরা যদি 69-এর অভ্যুত্থান দেখি, এটাই হয়েছিল। বিশাল অভ্যুত্থান, শেখ মুজিবকে ছেড়ে দেওয়া হলো। উনি বের হয়ে রেসকোর্স মাঠে মিটিং করে ঘোষণা করলেন আইয়ুব খানের সাথে গোল টেবিল বৈঠক হবে, উনি যাবেন। ভাসানী বললেন না, গোল টেবিল বৈঠকে যাওয়া যাবে না। লক্ষ লক্ষ মানুষ সেদিন তখন ছিল রেসকোর্স, হতাশ হয়ে ম্রিয়মাণ হয়ে বাড়ি ফিরেছিল, কারণ তারা চাননি গোল টেবিল বৈঠকে যাক। শেখ মুজিব গোল টেবিল বৈঠকে গেলেন। ঠিক আজকে যেমন রাজনৈতিক নেতারা সবাই মিলে বসে নির্বাচনী তৎপরতা চালাচ্ছেন, ঠিক সেদিনও আইয়ুব খানের সাথে গোল টেবিল বৈঠকে সারা পাকিস্তানের রাজনৈতিক নেতারা মিটিং করলেন এবং 69-এর অভ্যুত্থান শেষ হয়ে গেল। এবং আমরা তারপরে দেখলাম সেই সুযোগে সামরিক শাসন আসলো, আমরা সামরিক শাসন ভোগ করলাম। তারপরে ঘটনা তো আমরা জানি। তো একই ঘটনা 52 সালে ঘটেছিল, বিশাল আন্দোলন, দেশজোড়া আন্দোলন, এবং তখন যদি আমরা দেখি বিশাল কৃষক বিদ্রোহ চলছিল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বদরুদ্দিন ওমর বইয়ে আমরা সেই কৃষক বিদ্রোহের ইতিহাস পাবো, ভাষা আন্দোলন, তৎকালীন রাজনীতি। কিন্তু সেই আন্দোলনকে পরিণত করা হলো নির্বাচনের লড়াইয়ে, গঠিত হলো যুক্তফ্রন্ট, এবং সেই আন্দোলন শেষ হয়ে গেল। এদেশের মানুষের ভাগ্য কয়েক বছরের জন্য পিছিয়ে গেল। ব্রিটিশ আমলেও কিন্তু এভাবে হয়েছিল। 42-এর বিশাল গণ অভ্যুত্থান, ইংরেজ হটাও, ভারত ছাড়ো, সেটাকে পরিণত করা ছিল 46-এর নির্বাচনী লড়াইয়ে, যা শুধুমাত্র রক্তাক্ত সাম্প্রদায়িক দাঙ্গার জন্ম দিতে পেরেছিল। তো ইতিহাস আজকেরও এর থেকে বিচ্ছিন্ন কিছু নয়। তা আমাদের ইতিহাসের এই পরিণতির দিকে ভালো করে লক্ষ্য রাখা উচিত। আমরা 5 তারিখের ঘটনা দেখতে পারি, আপনারা বিশ্লেষণ করতে পারেন। আমি এই ঘটনার উত্তরটা আমরা চিন্তা করতে পারি যে হাসিনা পলালো, সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ গিয়ে ক্যান্টনমেন্টে হাজির হলো। এই বিষয়টা আমার মনে হয় আমাদের আলোচনা থেকে বাদ হয়ে যায়। এটা সুফল কুফল একবার আমরা আলোচনা করে দেখতে পারি। তারপর ইউনূসের আমদানি ঘটলো। 8 তারিখে ইউনূস ক্ষমতা নিলেন। ক্ষমতায় সমস্ত রাজনৈতিক দলেরই খুব দ্বিমত ছিল না, এটা তো সঠিক, এবং তারা সবাই চেষ্টা করেছিল তার লোককে অন্তর্বর্তীকালীন সরকারে পাঠাতে। এবং অন্তর্বর্তীকালীন সরকার এটাও 5 তারিখের রাজনৈতিক দলগুলোর মিটিংয়ে ঠিক হয়েছিল। ছাত্ররা বলেছিল যাবে না, তাদের নেওয়ার জন্য লোক ঠিক করা হলো। ইউনিভার্সিটির কিছু কিছু অধ্যাপক নামলেন এবং তাদের 6 তারিখে চুপ্পুর কাছে হাজির করা হলো। তারপর তো আত্মসমর্পণ ইতিহাস আপনারা জানেন। এবং ইউনূস আসলেন। ইউনূসের প্রথম কাজটা ছিল কি, এটা খুব ভালো করে লক্ষ্য রাখা উচিত। ইউনূস ছাত্রদের বললেন তোমরা লেখাপড়া করতে বাড়ি ফিরে যাও, ইউনিভার্সিটি ফিরে যাও। অর্থাৎ ইউনূসের প্রথম কাজ হলো আন্দোলনটাকে শেষ করে দেওয়া। তারপরে একটা খুব ভালো কাজ হলো, আপনি দেখবেন দেশে একটা শ্রমিক অভ্যুত্থানের পরিস্থিতি বিরাজ করছিল, বিশাল বিক্ষোভ। ইউনূস তার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দিয়ে চক্রান্ত করে রাজনৈতিক নেতাদের কাজে লাগিয়ে ইউনূস কী করলেন, এই আন্দোলনটা, এই বিশাল শ্রমিক অভ্যুত্থানের সম্ভাবনাকে ধ্বংস করে দিলেন। এই হলো ইউনূস। এবং সেদিন রাজনৈতিক দলগুলো কিন্তু কেউ বিরোধিতা করেনি। তারপর আমরা দেখলাম যে এই যে ছাত্র নেতারা,
তাদেরও রাষ্ট্র ক্ষমতার অংশে পরিণত করে নেওয়া হলো। এবং এই ছাত্র নেতাদের যেহেতু কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না, যেহেতু তারা ছিল প্রগতিশীলতার বিরোধী, তারা কিন্তু ছাত্রনেতা থেকে রাতারাতি শাসক শ্রেণীর অংশে পরিণত হয়ে গেল, রাজনৈতিক উইংয়ে। এবং আজকের এনসিপি তার জন্ম সেটাই। এবং আমরা দেখেছি ইউনূসের অর্থনীতি, আমরা দেখেছি। আমরা আজকের বন্দরের কথা বলছি, বন্দর বিলিয়ে দিচ্ছে, এটা কারেক্ট আমরা বলছি। কিন্তু ইউনূসের একটা জিনিস মনে রাখবেন, সে বিদেশি পুঁজি মানে আমন্ত্রণের জন্য বিশাল একটা সভা করেছিল এদেশে। এটা কিছু না, এই অর্থনীতির সোজা জিনিস। 18 কোটি মানুষ, বিশাল অংশ শ্রমজীবী, তাদের সস্তা শ্রমশক্তি রয়েছে, তোমরা লুটে নিয়ে যাও। এটা কিন্তু এদেশের অর্থনীতির একটা মূল চরিত্র। লুণ্ঠিত হয় কৃষক, লুণ্ঠিত হয় শ্রমজীবীরা, তার ফল আত্মসাৎ করে আমলাতন্ত্র, তার ফল আত্মসাৎ করে আপনার একদল পুঁজিপতি, ব্যাংক থেকে তারা টাকা লুট করে এবং তারাই দেশ শাসন করে।